জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তৌহিদ জয়শঙ্কর বৈঠক সম্পর্ক এগিয়ে নিতে ঐক্যমত প্রকাশ। ১.৫ বছরের মধ্যে নির্বাচন আয়োজনে সরকারকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জানালেন সেনাপ্রধান। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের তালিকা প্রকাশ করল স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে ৭০৮ জনের পরিচয় প্রকাশ। এবং শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। কাল থেকে সব কারখানা খোলার আহ্বান শ্রম উপদেষ্টার। বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের নেতা হিসেবে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গত শনিবার বলেছিলেন, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিগত ২ মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবদান, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা, বিশ্বব্যাপী সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন, অভিবাসীদের মৌলিক পরিষেবা প্রাপ্তি নিশ্চয়তা এবং ফিলিস্তিন সম্পর্কিত বিষয়গুলো প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে আসতে পারে বলে জানা গেছে। বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ওপর একমত হয়েছে। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আজ সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায় তৌহিদ হোসেনের সঙ্গে এস জয়শঙ্করের বৈঠকটি অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। যা কিছুই ঘটুক না কেন, গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে আগামী ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে, সেই জন্য সরকারকে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমনটি জানান তিনি। এ সময় সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার কথাও জানান এই সেনাপ্রধান। মিতু রিপোর্টে দেখুন বিস্তারিত। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। বিশ্বস্ততার সহিত পালন করিব। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন এই সরকার দেশের প্রধান খাত সংস্কারে উদ্যোগ নিয়েছে। এমন অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান আরো জানান, আগামী ১.৫ বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব। এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ার একটি রূপরেখাও দিয়েছেন তিনি। সামগ্রিকভাবে বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় বলেও মনে করেন বাংলাদেশের সেনাপ্রধান। মিতু, এশিয়ান টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে ৭০৮ জনের শহীদদের পরিচয়
জমা হয়েছে, যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জুলাই আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় হতে সংগৃহীত ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে কোনো তথ্য ভুল থাকলে অথবা কারো নাম বাদ পড়লে শহীদ পরিবারের সদস্যদের যোগাযোগের অনুরোধ করা হয়েছে। শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। একই সঙ্গে বুধবার থেকে সব গার্মেন্টস খোলা থাকবে বলেও জানান তিনি। আজ সচিবালয়ে সম্প্রতি দেশে চলমান শ্রমিক অসন্তোষের কারণে শ্রমিক এবং মালিক পক্ষের বৈঠকের পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দেশের শিল্পকে বাঁচানোর জন্য বুধবার থেকে সকল শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও 10% হারে ইনক্রিমেন্ট প্রদান সহ 18 দফা দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার উপস্থিত ছিলেন। বর্তমান পরিস্থিতি, ছাত্র জনতার বিপ্লব ও বাংলাদেশের পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে ব্যবসা বাণিজ্যের ক্ষতির বিষয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা হবে। জনগণ সামনে বিএনপিকে ক্ষমতায় আনলে দুই দেশের মধ্যে অতীত সম্পর্ক বজায় থাকবে, যা অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ ও কোরিয়ার মানুষ লাভবান হতে পারে বলেও জানান ডক্টর আব্দুল মঈন খান। পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন নিয়ে আলাপ হয়েছে এবং ভবিষ্যতের যে সম্ভাবনা রয়েছে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক। এবং স্পষ্টত কোরিয়া কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি, তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে, যাতে করে কোরিয়া এবং বাংলাদেশ উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর হুঁশিয়ারি, দল ও দলীয় পদপদবি ব্যবহার করে দখল, চাঁদাবাজি সহ কোনো অনিয়ম করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এর মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ অনেককেই বহিষ্কার ও শোকজ করা হয়েছে বলে জানান তিনি। বিকেলে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়নে বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি, উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মাঠের নেতা কর্মীদের সম্পর্কে বা তাদের কাছে যে বার্তাটি আমাদের পার্টির চেয়ারপারসন তারেক রহমান পাঠিয়ে দিয়েছে, সেটা হলো কোনো কারো জায়গা জমি কারো কাছ থেকে চাঁদাবাজি কোনো কিছু করা যাবে না। ইভেন কি কোনো মহড়া দিয়ে কোনো এলাকায় যাওয়া যাবে না, কোনো হুন্ডা বা শোভাযাত্রা করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এটাই হলো আমাদের পার্টির মূল সিদ্ধান্ত। আরেকটি হলো ত্রাণ যতদিন দরকার ততদিন যেন মানুষের পাশে বিএনপির নেতা। সংবাদের এই পর্যায়ে থাকছে সারা বাংলার খবর। ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 9 জন। আজ শেষ বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের দেউনিয়া বাজারের পাশে ভুল্লি নদীতে ও বালিয়াডাঙ্গি উপজেলায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সুখানপুকুরি ইউনিয়নের লাউথুলি গ্রামের আরিফুল ইসলাম মনির এবং বালিয়াডাঙ্গি উপজেলার
আমজানখোর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের আতাউর রহমান। এই ঘটনায় আহত হয়ে ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে 3 জন ও বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আরও 6 জন। আর এই ঘটনায় নিহতের পরিবার ও ওই এলাকাগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে 492 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 1645 জন, জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 2006 সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের পর সোমবারই সবচেয়ে ভয়াবহ হামলার দিন দেখল এই লেবানন। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তারা লেবাননে হিজবুল্লাহর 1300 স্থাপনায় হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের লোকজনকে দ্রুত সম্ভব নিরাপদে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি বাহিনী সেখানকার লোকজনকে হিজবুল্লাহ অধ্যুষিত এলাকা ছেড়ে দূরে চলে যেতে বার্তা দিয়েছে। এদিকে ইসরায়েলি হামলার জবাব উত্তর ইসরায়েলে 2 শতাধিক রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মানুষ যাতে নিরাপদে তাদের ঘরে ফিরতে পারে সেই জন্য সংঘাত কমানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। আমাদের এই পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কুষ্টিয়ার খোকসা উপজেলার জনপ্রিয় হয়ে উঠেছে পান চাষ। এবার 30 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 312 মেট্রিক টন পান। রোগবালাই তুলনামূলক কম এবং অন্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় এখন অনেকেই ঝুঁকছেন পান চাষে। ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি পান চাষিরা। কৃষি নির্ভরশীল কুষ্টিয়ার খোকসায় নানা ধরনের আবাদ হয়ে থাকলেও এখন উপজেলার জানিপুর ও শিমুলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের মাঠ জুড়ে দেখা যায় পানের বরজে। এসব পানের বরজে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন হাজারো শ্রমিক। এদিকে এখানকার মাটি ও আবহাওয়া পান চাষের উপযোগী হয় দিন দিন আগ্রহ বাড়ছে অন্য চাষিদেরও। পান চাষ বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। অন্য একজনের পান চাষ দেখে লাভবান হয়েছে, আমার ইচ্ছা হয়েছে আমি পান চাষ করবো। আমাদের এই পান চাষ করে কৃষকরা যাতে আর্থিকভাবে লাভবান হয় সেই লক্ষ্যে আমাদের কৃষি বিভাগ সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে এবং আমাদের জানিপুর ইউনিয়নে সবচেয়ে বেশি পানের আবাদ হয়। এই বছর প্রায় 18 হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে এবং এই পানের উৎপাদন করে কৃষকরা কীভাবে লাভবান হবে সেই লক্ষ্যে আমরা উঠান বৈঠক, প্রশিক্ষণ এবং সার্বিক পরামর্শ তাদেরকে দিয়ে যাচ্ছি। এবার সিওডিল প্রেজেন্স হেলথ অ্যান্ড বিউটি। এমন একটি বাংলাদেশের স্বপ্ন যেখানে সকল মানুষ আর্থিক কষ্ট ছাড়াই উচ্চমানের প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন। তাই বাংলাদেশের স্বাস্থ্য বীমার প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। বিস্তারিত রফিকুল ইসলাম রলির রিপোর্টে। চিকিৎসার ব্যয়ভার নির্বাহের জন্য সেবাগ্রহীতা নিজ পকেট থেকে যে অর্থ ব্যয় করেন তা সাধ্যের বাহিরে চলে যায়। বিপুল সংখ্যক নাগরিকের জন্য এই খরচ বহন করা কঠিন, এক কথায় অসম্ভব। মানুষকে স্বাস্থ্যের দোরগোড়ায় পৌঁছতে চাই, সবচেয়ে ভালো উত্তম পন্থা হইল যদি আমরা আমাদের দেশে মেডিকেল বীমা চালু করতে পারি। মেডিকেল বীমা এত কঠিন কোনো জিনিস না। আমরা যদি 17 কোটি মানুষ হই এবং প্রত্যেকটা মানুষকে যদি আমরা 10টি টাকা করি, আর আমরা যারা চিকিৎসক আছি প্রতিদিন যদি 5-7 জন 10 জন রুগী অনুসারে আমার নিজের ব্যক্তিগত চেম্বারে ফ্রি দেখতে পারি, কিছু গরিব রোগীকে আমরা ওষুধ কিনে দিতে পারি, তাইলে কিন্তু অনেক আমাদের দেশে আমরা যে পরিমাণ ডাক্তার আছি তাতে ডাক্তারের সেবাই কিন্তু অনেক মানুষ সুস্থ হবেন। আমাদের দেশে যেসব হাসপাতাল আছে সরকারি বেসরকারি, সরকারি তো ফ্রি আছেই, বেসরকারি হাসপাতালে যদি 10% বেড ফ্রি করা হয়, আউট পেশেন্টে যদি সেইখানে এই যে হাসপাতালগুলি যেগুলি আছে বেসরকারি, সেইখানে যদি তাদের আউট পেশেন্ট ডিপার্টমেন্টে অল্প মূল্যে যদি রোগী দেখা হয়, তাইলে কিন্তু আমরা এখানে অনেক কিছু আমাদের ভূমিকা আছে। স্বাস্থ্য বীমার জন্য সরকারি, বেসরকারি ও সেবাগ্রহীতার সমন্বিত প্রচেষ্টা জরুরি। স্বাস্থ্য বীমা হলে রোগীর ওপর থেকে খরচের চাপ অনেকটাই কমে যাবে। দেশের বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য বীমার বিকল্প নেই। আর এর সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তৌহিদ জয়শঙ্কর বৈঠকে সম্পর্ক এগিয়ে নিতে ঐক্যমত প্রকাশ। 1.5 বছরের মধ্যে নির্বাচন আয়োজনে সরকারকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জানালেন সেনাপ্রধান।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের তালিকা প্রকাশ করল স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে 708 জনের পরিচয় প্রকাশ। এবং শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। কাল থেকে সব কারখানা খোলার আহ্বান শ্রম উপদেষ্টার। বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।